অবস্থা খুবই খারাপ, মানে যেভাবে ভেঙে চুরে পড়ছে, সৈকত নেমে যাচ্ছে। আমি জাস্ট ইতিহাসের পাতা থেকে এই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরছি আমরা, আই এম বস বিশেষ করে, কারণ ইতিহাসকে জানতে গেলে এমন বহু জায়গায় আপনাকে পৌঁছতে হবে, তা না হলে কিন্তু ইতিহাসকে খুঁজে পাওয়া খুব কঠিন। যে কোনো সময় ভেঙে পড়তে পারে, সেই কারণে আপনাদেরও বলছি, আপনারা কিন্তু লাইফ রিস্ক নিয়ে এখানে আসছেন এবং আমাকেও বিপদে ফেলবেন মনে হচ্ছে। আসলে সেই সময় এই মন্দিরটাকে বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। আচ্ছা, এই যে এটা প্রায় গুপ্তশিরি বলা যায়। মানে এটা যদি পুরোটা বন্ধ করেন, এভাবে যদি বন্ধ থাকে এবং যতক্ষণ না পর্যন্ত আপনাকে বলা হচ্ছে যে এখানে একটা গুপ্ত সিঁড়ি আছে, ততক্ষণ আপনি সম্ভবত খুঁজে পাবেন না। আচ্ছা, এই দেখুন, এইটা এবং এইটা সেম, একই জিনিস, এবং এটা কিন্তু সিঁড়ি নয়, রাইট রাইট রাইট, এটা সিঁড়ি। এই দেখুন এই সামনের দিকটা, এখানে সাপকোপও থাকতে পারে, থাকবে না, কিন্তু এই দিকটা পুরোটাই দেখুন, এখানে এত ছোট জায়গা, এখানটা দেখুন কি অবস্থা, পুরোটাই কিন্তু মানে এটা যখন তখন ভেঙে পড়তে পারে এরকম একটা অবস্থা। এখান থেকে আকাশ দেখা যাচ্ছে। হ্যাঁ দাঁড়া সৈকত, এক সেকেন্ড। সৈকত এই যে উঠছে, আমার সাথেই রয়েছে সৈকত। এমন এক ইতিহাসের সরু গলি দিয়ে বেরোচ্ছি যার বয়স প্রায় 300 বছর। আমি রয়েছি এই মুহূর্তে হুগলির চন্দননগরের প্রবর্তক সংঘে। আর এই যে মন্দির দেখতে পাচ্ছেন আমার পেছনে ভাঙাচোরা, এটার বয়স প্রায় 300 বছর বা তার বেশি। প্রবর্তক আশ্রম, এই প্রবর্তক আশ্রম বা প্রবর্তক সংঘেরই এই মন্দির। মতিলাল রায় প্রবর্তক সংঘ প্রতিষ্ঠা করার পর বহু বছর কেটে গিয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস এই প্রবর্তকের সঙ্গে জুড়ে। সুভাষচন্দ্র তো এসেছিলেন এই কথা ঠিক, কিন্তু এই চন্দননগর ছিল একসময় বিপ্লবী ঘাঁটি, আর এই মন্দির ছিল, এই মন্দিরের চূড়া বিশেষ করে এমন একটা জায়গায় অবস্থিত, সামনে হুগলি নদী, আর সেই হুগলি নদীর আশপাশটাকে ভালো করে দেখার জন্য, পর্যবেক্ষণ করার জন্য ব্রিটিশ পুলিশ বা ব্রিটিশ গোয়েন্দারা আসছে কিনা, বা যাবতীয় কার্যকলাপকে এই ওপরে বসে দেখার জন্যই এক ধরনের মাচাবা বলা যেতে পারে, উঁচু কোনো জায়গায় বসে যেখানে বিপ্লবীরা বহু দূর পর্যন্ত দেখতে পারেন, তেমনই একটা জায়গা ছিল এই মন্দির। আজকে একেবারে ভগ্নপ্রায় দশা, কারণ অর্থ নেই খুব একটা, তাই এটাকে কোনোভাবে সংস্কার করা যাচ্ছে না। কিন্তু বহু ইতিহাস, প্রাচীন সময়ের সাথে সাথে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বয়ে নিয়ে চলেছে এই প্রাচীন মন্দির। আজকে এই ভিডিওতে সেটাই আপনাদের ঘুরে দেখাবো। আসলে সেই সময় এই মন্দিরটাকে বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। আচ্ছা, এই যে এটা প্রায় গুপ্তশিরি বলা যায়। মানে এটা যদি পুরোটা বন্ধ করেন, এভাবে যদি বন্ধ থাকে এবং যতক্ষণ না পর্যন্ত আপনাকে বলা হচ্ছে যে এখানে একটা গুপ্ত সিঁড়ি আছে, ততক্ষণ আপনি সম্ভবত খুঁজে পাবেন না। আচ্ছা, এই দেখুন, এইটা এবং এইটা সেম, একই জিনিস, এবং এটা কিন্তু সিঁড়ি নয়, রাইট রাইট রাইট, এটা সিঁড়ি। তাই যতক্ষণ আপনাকে বলে দেওয়া হচ্ছে এখানে একটা গুপ্ত সিঁড়ি আছে, ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। ঠিক। আর সেই সময় তো কোনো এরকম আলোর ব্যবস্থা ছিল না, পুরোটাই অন্ধকার ছিল। স্বভাবতই প্রথম যেটা হচ্ছে, এখানে একটা বিগ্রহ, এখানে কোনো ইংরেজ পুলিশ বা ফরাসি পুলিশ এখানে ঢুকতো না, প্রথমেই আটকে যেত। কিন্তু এটা যে সিঁড়ি সেটা তারা জানতও না, এবং সেটা বিপ্লবীরা তাদের কর্মকাণ্ডে ব্যবহার করে। হ্যাঁ, বিপ্লবীরা বলতে এখানে শহীদ কানাইলাল দত্ত 15 বছর, না তো 18 বছর বয়সে চলে গেলেন, 15 বছর বয়সে তার এখানে আসা যাওয়া, এটা ছিল গুপ্ত একটা বিপ্লবীদের আলাপ আলোচনা বা মিলিত হওয়ার ক্ষেত্র। হ্যাঁ, যেখানে আপনার রাসবিহারী বোস, যেখানে চন্দননগরের বিভিন্ন বিপ্লবী, যেমন ধরুন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ক্ষেত্রমোহন বন্দ্যোপাধ্যায়, শ্রীশচন্দ্র ঘোষ, নটবর দাস, তারপরে আপনার চুচুড়ার মাস্টারমশাই, তারপরে আপনার চারুচন্দ্র রায়, হ্যাঁ, এই সমস্ত, এইখানে উল্লাসকর দত্ত,
আচ্ছা। বা অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, তারা এখানে আসতেন। তারা এখানে। আচ্ছা, এই দিকটা একটু যদি যাই, মানে দিকটা দিয়ে এখানে গিয়ে আপনি একটা সিঁড়ি পাবেন, সিঁড়ি পাবো। সেটা একটা গুপ্ত সিঁড়ি। আচ্ছা। এবং সেটা যখন উঠবেন তখনই আপনি বুঝতে পারবেন যে গুপ্ত এবং কিভাবে এখানে এই যে যারা এটা তৈরি করেছেন তারা তারা করেছেন তাদের মতো করে, কিন্তু কিভাবে এটা বিপ্লবী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা হয়েছে এবং বলা যায় এটা একদম উপযোগী। আচ্ছা, একটু চলুন দেখি। মানে আপনারা যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে এই যে এটা হচ্ছে প্রবর্তকের একটি মন্দির, যা বর্তমানে এখন এখানে কি কার্যকলাপ মূলত হয়? এখানে ছেলেরা উপাসনা করে এবং দুবেলা এখানে পুজো হয়। এটার বয়স কত হবে? এই বয়সটা প্রায় 250 থেকে 300 বছর আগেকার এটা ঘটনা। আচ্ছা। আপনি এই যে মন্দিরটা, আপনি সিঁড়িটা দেখুন, আপনাকে কিভাবে মানে বুঝতে পারবেন যে ওঠার আগে আমি একটু জায়গাটা দেখিনি। সাধারণত আমরা কিন্তু এই মুহূর্তে এই একেবারেই ওঠাটা নিষিদ্ধ। আচ্ছা। কিন্তু বিশেষ করে এর ভগ্নদশা ও যখন তখন ভেঙে পড়ে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। সেই কারণে আপনাদেরও বলছি, আপনারা কিন্তু লাইফ রিস্ক নিয়ে এখানে আসছেন এবং আমাকেও বিপদে ফেলবেন মনে হচ্ছে। আচ্ছা। তো সেই কারণে আমি আপনাদেরকে আগে থেকে সতর্ক করে দিচ্ছি, এবং আমি নিজে তো উঠি না, কিন্তু আমি চাই যে এই মন্দিরটা সংস্কার হোক, এটা আমি চাই। যার জন্য আমি যে কোনো মূল্যে এই মন্দির সংস্কারের পক্ষে আছি। আচ্ছা। সেই হিসেবে আপনাদেরকে আমন্ত্রণ জানানো। আমরা অবশ্যই এটা আগে দেখিয়ে যদি যারা এই ভিডিওটি দেখছেন, আপনি এই জায়গাগুলো দেখাবেন। আচ্ছা, এখানে পুরো ফাটল ধরে গেছে, কি অবস্থা। আপনার এখানে মশা কি বুঝতে পারছেন, মশাদের বংশ। আমরা 10 বছর আগে পর্যন্ত এখানে নিয়মিত আসা যাওয়া করেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আচ্ছা, এইটার একটা বিশেষ পরিচয় আছে, আসুন এখান থেকে তুলুন। ওই দেখুন মাঝখানে ফাটলটা দেখান। ও আচ্ছা, এখানে পুরো ফাটল ধরে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই দিকটা যাওয়া রিস্কি, প্রচণ্ড রিস্কি। ওইখানে দেখুন গঙ্গা। ওহো, সামনের দিকটা আপনারা মানে কোনোভাবেই যেতে করেন না? না, একদম অ্যালাউ করি না। নিচে নামতেও দেন না? ওপরে কেউ ওঠে না। বহুদিন পরে আপনি উঠলেন। আচ্ছা আচ্ছা, সেই কারণে পুরোটাই এরকম হয়ে রয়েছে। আর এইটা আর একটা বিশেষ বলা যায়, 1926 এই সময়ে এখানে মহাত্মা গান্ধী এসেছিলেন। এখানে এই ঘরে উনি ছিলেন। এই ঘরটায় ছিলেন, যে সামনের ঘরটা দেখাচ্ছি, এই ঘরে ছিলেন। ও আচ্ছা, মানে তখনকার সময় যদি আমি এখানে ধরছি, এই ঘরে দেখা নিয়ে জানার চেষ্টা করবো, তখনকার সময় গঙ্গার সামনে হওয়াটার পিছনে অন্যতম কোনো কারণ ছিল? অন্যতম মানে ভৌগোলিকভাবে বিপ্লবীরা এটাকেও কাজে লাগিয়েছেন, কারণ এর ওপারটা হচ্ছে অন্য প্রশাসন। আচ্ছা, 24 পরগনা, এটা হচ্ছে হুগলি, ওটা হচ্ছে ইংরেজ প্রশাসন, এটা হচ্ছে ফরাসি প্রশাসন। আবার এই দিক থেকে অন্যদিকে ব্যান্ডেল চলে গেলেন, ওটা আবার ইংরেজ প্রশাসন চলে যাচ্ছে। যার ফলে কোনো ক্ষেত্রেই যদি ইংরেজ পুলিশ যদি ফরাসি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তারা যদি এখানে রেড করতে আসছেন, এখানে এটাকে টাওয়ার হাউস হিসেবে দেখা হতো, এবং এখান থেকে একদম গঙ্গায় গিয়ে নৌকায় যোগে ওপারে চলে যেত নিঃশব্দে। এমনকি সাঁতরেও বহু বিপ্লবী এখান থেকে পেরিয়ে চলে গেছে, পুলিশ জানতেও পারত না। এদিকটাতেও খুবই, মানে উনি যেটা বলছেন খুব ভগ্নপ্রায় অবস্থা। এটা কি ওপরেও যাওয়া যায়? হ্যাঁ, এর উপরে আছে, চলুন। আচ্ছা, এদিকটা একটু সাইডটা দেখি, অনেক সাইডটা নামাকে রিস্ক হয়ে যাবে? না, এতটা রিস্ক নয়, আপনি জানেন, নামি খুব বেশি এদিক ওদিক হবেন না। মানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার মনে হয় ডান দিকে রয়েছে গঙ্গা। এটা খুব রিস্কি কারণে, কারণ এটা এত বছর পুরো, 300 বছর ধরে। আর ও পাশটা হচ্ছে প্রবর্তক বিদ্যার্থী ভবন, যেটা শ্রী অরবিন্দ দ্বারা প্রতিষ্ঠিত। আমি একটা জিনিস জানতে চাইবো আপনার থেকে, এইটা কি মূলত উপাসনার জন্যই তৈরি করা হয়েছিল? না, এটা বিপ্লবী কর্মকাণ্ড তো বটেই, তার সঙ্গে আরও একটা বড় ইতিহাস আছে এখানে। কেননা 1923 সালে এই মন্দির, এখানে একটা স্বদেশী মেলা, অক্ষয় তৃতীয়ার মেলা হিসেবে এখানে মেলাটার উদ্বোধন হয়েছিল। আচ্ছা। এবং জাতীয় মেলা, এবং সেখানে সভাপতিত্ব করেছিলেন বিপিনচন্দ্র পাল। আচ্ছা। এবং সেই সভায় প্রধান অতিথি ছিলেন সুভাষচন্দ্র বসু। আচ্ছা। এবং এখানে স্বদেশী আনার যে একটা পরিবেশ তৈরি করা, যার মধ্যে সরলা দেবী চৌধুরানী,
ইন্দিরা দেবী চৌধুরী রানী, কুসুম কুমারী, এরা যে ছিল, অবলা বসু, এনারা যে ছিলেন, আরও বহু মহিলা ছিলেন, বিশেষ করে সিস্টার নিবেদিতা ছিলেন। উনি তো চন্দননগরে এসছেন, সিস্টার নিবেদিতা। এনাদের যে একটা কনসেপ্ট তৈরি করলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রনাথ ঠাকুর, আজকে তো ওনার মৃত্যুদিন। তো এদের যে কনসেপ্টটা ছিল যে ইংরেজের কাপড় পরবো না, তাহলে পরবেটা কি পরবে? তখন প্রবর্তকের প্রতিষ্ঠাতা মতিলাল রায় অখণ্ড বাংলায় বিভিন্ন জায়গায় এই খদ্দরের ভাণ্ডার তৈরি করলেন। বিভিন্ন জায়গায় তারা খদ্দরের চরকা কেটে সুতো তৈরি করে সেখানে প্রবর্তক শাড়ি, প্রবর্তক ধুতি, প্রবর্তক চাদর, প্রবর্তক গামছা, সমস্ত এই বস্ত্র, এবং সেই বস্ত্রগুলো কিন্তু টেকসই এবং দামে কম, যাতে বিক্রয়যোগ্য হতে পারে। মানে আমি সকলকেই সম্মান জানিয়ে বলছি, এটা রবীন্দ্রনাথের বইটাও পড়েছেন আপনারা, যে ওনারা সাবান তৈরি করতেন, স্বদেশী সাবান, কিন্তু সেই সাবান বিক্রি হতো না। এটা কিন্তু একটা বৈশিষ্ট্যপূর্ণ প্রবর্তকের, যে প্রবর্তকের প্রতিষ্ঠাতা মতিলাল রায়, তিনি কিন্তু যেগুলো তৈরি করতেন সেগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিক্রয় হতো, এবং সেগুলো সেই সময়কার তাঁতিরা, তারা কিন্তু উপার্জনের একটা ব্যবস্থা হতো। সেই রকম ধরুন প্রবর্তকের বিদ্যালয়, ইংরেজের স্কুলে পড়বো না, তাহলে পড়বে কোথায়? সেই সময় প্রবর্তক সংঘের প্রতিষ্ঠাতা অখণ্ড বাংলায় প্রচুর এরকম প্রবর্তক বিদ্যালয় তৈরি করেছেন, এবং নারী পুরুষ বালক বালিকাদের জন্য, শুধু বালকদের জন্য না। তারপরে ইংরেজের ব্যাংকে টাকা রাখবো না, তা রাখবে কোথায়? প্রবর্তক ব্যাংক, মানে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া থেকে আরম্ভ করে ঢাকা, রাজশাহী, কুচবিহার থেকে কাকদ্বীপ অবধি সব জায়গায় প্রবর্তক ব্যাংক ছিল, এবং সেটা একটা লাভজনক ব্যবসা। ব্যাংক তো একটা ব্যবসা, সেটা করে দেখিয়েছিলেন। এই বিল্ডিংটা কি করে তৈরি হয়েছিল? এটা কিন্তু প্রবর্তকের তৈরি নয়, না কিনেছিলেন এটা না। এটা ব্যাপার হচ্ছে ধরুন 250 থেকে 300 বছর আগে, আপনারাও নিশ্চয়ই পড়াশোনা করেছেন, চন্দননগরে প্রচুর তাঁতি ছিল একটা সময়, প্রচুর তাঁতি, এবং তারা তাঁত বস্ত্র তৈরি করতো। এবং ফরাসডাঙ্গার তাঁত শিল্প একটা কিন্তু নাম করা। ফরাসডাঙ্গা বলতে ফরাসিরা যেহেতু এখানে ছিল, এইটাকে ফরাসডাঙ্গা বলা হতো। হ্যাঁ, এবং এখানে আপনার বিশ্বনাথ সরকার বলে এক ভদ্রলোক ছিল, ব্যবসায়ী। উনি চন্দননগরের বিভিন্ন তাঁতিদের ঘরে তিনি ওই দাদন দেওয়ার মতো টাকা দিয়ে দিতেন, যে তোমার ঘরে যত শাড়ি, যত ধুতি, যত চাদর, যত গামছা, যত দ্রব্য, বস্ত্রদ্রব্য তৈরি হবে, সে সমস্ত কিছুই কিন্তু আমাকে দিতে হবে, আমার ঘরে জমা দিতে হবে। এবং এই পাশে যে নৌকা, বড় বড় বজরা নৌকায় ওই ভর্তি করে অখণ্ড বাংলায় ব্যবসা হতো। এরা ছিল, সরকাররা ছিল মানে বর্ধিষ্ণু, আর্থিক দিক দিয়ে সম্পন্ন, মানে এরা ছিল। সেই সময়ে এরা আপনার এদের বাড়ির একজন বধূমাতা গৌরীমণি দাসী, গৌরীমণি দাসী, সে কি করেছিল, তাকে, সে বিধবা হয়ে গেল, অকালে বিধবা হয়ে গেল, একেবারে বাল্য বিধবা। তখন তাকে এই ধর্মমতে রাখার জন্য এই মন্দিরটা তৈরি করলো। প্রায় তখনকার দিনে 1 লক্ষ টাকা খরচা করে। এই ওপরে আরেকটা জায়গা রয়েছে, যদিও ওই মন্দিরের এটা একদম ওপর, এটা যাওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ এখানটা খুব অন্ধকার। আমি ক্যামেরাটা একটু আগের দিকে নেব, একটু তাহলে সুবিধা হয়, তাহলে দেখাতে পারি। এই দেখুন, এই সামনের দিকটা, এখানে সাপকোপও থাকতে পারে, থাকবে না, কিন্তু এই দিকটা পুরোটাই দেখুন, এখানে এত ছোট জায়গা, এখানটা দেখুন কি অবস্থা, পুরোটাই কিন্তু মানে এটা যখন তখন ভেঙে পড়তে পারে, এরকম একটা অবস্থা। আজকে যখন এই সিঁড়ি দিয়ে উঠছি, দেখুন এই সিঁড়ি, এখানে অ্যাকচুয়ালি লোকজন একদমই আসেন না, সে কারণে এই জায়গাগুলো পুরো ভগ্নপ্রায় হয়ে রয়েছে। এখান থেকে আকাশ দেখা যাচ্ছে। হ্যাঁ, দাঁড়ো সৈকত, এক সেকেন্ড। সৈকত এই যে উঠছে, আমার সাথেই রয়েছে সৈকত। আস্তে করে আমরা যদি
জায়গাটার কথা তুমি আমাকে বলেছিলে, এটা সেই জায়গা। এটা পুরো ভাঙচুর অবস্থা। এটা ধরো, আমি আর সৈকত এখানে যখন উপরে উঠে এলাম, এটা খুবই রিস্কি জায়গাটা। কারণ হচ্ছে এখানে ওপরে ওঠা তো খুব ডিফিকাল্ট, কারণ ভাঙাচোরা অবস্থা খুব। আমাদের একটু সামনের দিকে আসি মন্দিরের, এই প্রত্যেকটা জায়গা খুব ছোট ছোট, দেখুন, মানে এরকম নয় যে কেউ একটা আমার ব্যাগ থাকলে আমি ঢুকতেই পারছি না এখানে। আচ্ছা সবাই এদিকটা এসো, পায়ে ঢুকছে না কিছু, এদিকটা এসো। এটাই হচ্ছে সেই পাটাতনটার কথা বলছিলে তুমি, এরকম কিছু? হ্যাঁ, এই পাটাতনটাই। এটা কি হয়েছিল এখানে? যেটা শুনেছি জেঠুর কাছে, শ্রী কল্যাণ চক্রবর্তী রাজবীর রিসার্চ ইনস্টিটিউটে, হ্যাঁ, যে এখানে মানে মতিলাল রায় এর ওপর সাধনা করতেন এবং এখানে গান্ধীজি নিজে এসে শুতেন এটার উপরে। হ্যাঁ। তো এবং যেরকম এটা তো একটা ঐতিহাসিক বিল্ডিং, মানে প্রবর্তক তৈরি হওয়ার আগে থেকে এই বিল্ডিং আছে। তো মানে প্রবর্তক সম্পর্কে আমরা মানে যতটা জানি বা যতটা দেখেছি, যে এটা শুধু পত্রিকা বা কোনো ব্যবসায়ী সংস্থান নয়, এদের প্রাইমারি অবজেক্টিভ ছিল যে এটা একটা সিক্রেট সোসাইটি, এবং বিপ্লবীদের অর্থ দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন, যত ব্যবসার প্রয়োজন, সেই উদ্দেশ্যেই ব্যবসাগুলো চলেছে। যে কারণে আমরা দেখেছি স্বাধীনতার পরে নানা কারণে মানে ব্যবসার যে মানে স্ট্যান্ড পয়েন্ট, মানে যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য ক্রমশ হারিয়ে গেছে। মানে আমরা স্বাধীনতা বলি এটাকে বা না বলি বা যাই বলি, মানে কমনওয়েলথ বলি, কিন্তু আলটিমেটলি সেই পার্সপেক্টিভটা হারিয়ে গেছে। তো সেই কারণে মানে প্রবর্তকের ব্যবসাও আস্তে আস্তে মিইয়ে পড়েছে। আচ্ছা, তো ভারতের ইতিহাসের ক্ষেত্রে প্রবর্তক কারণ এই জন্যই গুরুত্বপূর্ণ, কারণ শুধু বাংলা নয়, বিভিন্ন জায়গাতে যখনই বিপ্লবীদের কোনো রকম শেল্টার নেওয়ার জায়গা মানে দরকার পড়েছে, তারা ফিরে ফিরে এসছে চন্দননগর। কারণ ফরাসিদের তো দুটো মানে জায়গা ছিল, একটা হচ্ছে পন্ডিচেরি আর না হলে আরেকটা হচ্ছে যে চন্দননগর। কিন্তু পন্ডিচেরির প্রবলেমটা ছিল হচ্ছে ওখানে মানে ফ্রেঞ্চদের যেহেতু গভর্নর থাকতো, তো ওখানকার স্ট্রাকচার ছিল অন্যরকম। চন্দননগর ছিল অনেক খোলামেলা, মানে সেদিক থেকে বিপ্লবীদের পক্ষে অনেক সুবিধাজনক একটা অবস্থান ছিল এখানে। আমাদের সকলের কাছে আমরা চাইছি যে এই মন্দিরটা আসুক, কোনো মানুষ, কোনো প্রতিষ্ঠান, কোনো আমাদের প্রবর্তক সংঘের পক্ষ থেকে জানাচ্ছি যে বর্তমান সরকার, সে রাজ্য সরকারই হোক বা কেন্দ্রীয় সরকার, যে কোনো জায়গা থেকে যদি কোনো পদক্ষেপ নিয়ে এই মন্দিরটা যদি কোনোভাবে বাঁচানো যায়, তাহলে আমার মনে হয় শুধু প্রবর্তক সংঘ নয়, আমাদের বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি, বাংলার যে বিপ্লবী আন্দোলনের ইতিহাস, আধ্যাত্মিকতার ইতিহাস, স্বদেশী আন্দোলনের ইতিহাস এবং বহু মনীষীর পদধূলি যেখানে পড়েছেন, সেই জায়গাটা আমরা একটা তীর্থক্ষেত্র হিসেবে বাঁচিয়ে রাখতে পারি। আমরা প্রবর্তক সংঘের আমাদের যে কমিটি আছে, গভর্নিং বডি, তার কাছে যদি তারা জানায় বা তারা যদি উল্টো থেকে দিক থেকে বলে আমাদের কোনো রকম আবেদনপত্র পৌঁছাতে হবে, আমরা সেটাও করব। আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে? আমাদের ফোন নম্বর আছে। আচ্ছা, বলে দিন। আমার ব্যক্তিগতভাবে আমার প্রবর্তক সংঘেরই ফোন নম্বর 9433133676। এটি আপনাদের কাছে নিবেদন করলাম। আবার পুনরায় আপনাদের কাছে আমার কাতর আবেদন রইল যে এই মন্দিরটি আপনারা সংস্কারের জন্য যে যেখানে পারেন, যেটুকুভাবে পারেন আমাদের সুযোগ করে দিন। প্রবর্তক শ্রী মন্দির, এই যে জায়গাটা দেখছেন, আর তার সঙ্গে এই ছবিটি দেখুন। এই ছবি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এখানেই দাঁড়িয়েছিলেন। প্রবর্তকের এমন বহু ইতিহাস কিন্তু রয়েছে এই হুগলির চন্দননগরে। আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে ঠিক কেমন লাগলো এই ইতিহাস আপনারা প্লিজ জানাবেন। আজকের এই ভিডিওটা মূলত ছিল প্রবর্তকের সেই ইতিহাস তুলে ধরার, যেখানে বিশেষ করে এই মন্দিরের প্রাচীন মন্দির যা ভেঙে পড়ছে, তার রক্ষণাবেক্ষণের যে একটা বিপুল অর্থের প্রয়োজন সেটা তাদের কাছে নেই। পাশাপাশি এমন একটা ইতিহাস যাকে সংরক্ষণ করার জন্য অর্থের প্রয়োজন, এটাও কিন্তু ভাবতে হবে। শুধু মন্দির নয়, ইতিহাসকে সংরক্ষণের জন্য অর্থের প্রয়োজন। আই এম বসের আজকের ভিডিওর মধ্যে দিয়ে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। প্লিজ কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন।
আর আপনারা এটাও জানাবেন যে এই ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করছেন কিনা, তাহলে আমরা আরও চেষ্টা করবো এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। আর যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। আর এটুকু বলবো, যদি ভালো লাগে না আপনার পরিচিতদের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এই ধরনের ইতিহাস, কারণ আমাদের আজকের বর্তমানের অস্তিত্ব এই ইতিহাস ছাড়া কিন্তু সম্ভব ছিল না। বিপ্লবীরা কী করে গিয়েছেন সেটা আপনারা যতক্ষণ না জানতে পারবেন, বুঝতে পারবেন না কোন পরিস্থিতি থেকে দাঁড়িয়ে আজকে আমরা এই আধুনিক সময় দাঁড়িয়েছি। দেখা হবে নতুন ভিডিওতে, এখানে শেষ করছি। জয় হিন্দ।